ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন, কোন গ্যাসকে বলা হয় লাফিং গ্যাস? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, বিগত বছরে এসছে, অবশ্যই কিন্তু স্টার মার্ক দেবে। বিভিন্ন যে অ্যাসিড এবং যে সমস্ত অক্সাইডগুলো রয়েছে এদের যে উপনাম, তো এই রাসায়নিক উপনামগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে। এক্সামে এখান থেকে কিন্তু বিগত বছরগুলিতে প্রচুর প্রশ্ন কিন্তু পিএসসির এক্সামগুলোতে এসছে। তো দেখো, কোন গ্যাসকে বলা হয় লাফিং গ্যাস? তো সঠিক উত্তর অপশান এ, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড একে বলা হয় লাফিং গ্যাস। তো বিশেষত এই লাফিং গ্যাস হচ্ছে একটি হাস্য উদ্দীপক। তো এক্সামে মাঝে মধ্যে আসে যে লাফিং গ্যাস এর প্রকৃতি কী? তো মনে রাখবে এটি হচ্ছে এক প্রকার হাস্য উদ্দীপক। নেক্সট, 1984 সালে ভোপালের বিষাক্ত গ্যাস দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছিল। তো এই যে গ্যাসটির প্রভাবে এই ঘটনাটি ঘটেছিল, সেই গ্যাসটি কী? তো দেখো, ভোপালে 1984 সালে এই গ্যাস দুর্ঘটনা, সালটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। সালটি এক্সামে কিন্তু আসে এবং এই কোন গ্যাসটির প্রভাবে কিন্তু এই দুর্ঘটনাটি হয়েছিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মিথাইল আইসোসায়ানেট। বানানটা অবশ্যই খেয়াল রাখবে, মিথাইল আইসোসায়ানেট। অনেক সময় দেখবে সায়ানেট এবং সায়ানাইট এই দুটো অপশন কিন্তু থেকে যায়, তো অনেকে কিন্তু ভুল করে বসে। তো বানানটা অবশ্যই খেয়াল রাখবে, মিথাইল আইসোসায়ানেট। নেক্সট, অ্যাস্ট্রোলজি কিসের সাথে সম্পর্কিত? প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। এই টপিক থেকে কিন্তু মাস্ট এক্সাম কিন্তু প্রশ্ন থাকে। দেখো, বিভিন্ন যে সমস্ত টপিক রয়েছে এবং সেই সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। তো অ্যাস্ট্রোলজি, তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, জ্যোতিষ। তো জ্যোতিষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। নেক্সট, এক্সামে কিন্তু আসে মহাকাশ সংক্রান্ত বিদ্যা, তো অ্যাস্ট্রোনট, এটি মনে রাখবে। নেক্সট, আমরা কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা সম্পর্কিত তথ্য দেখে নেব। এখান থেকে কিন্তু তোমরা অনায়াসে প্রশ্ন কিন্তু কমন পাবে। প্রথমে দেখো হর্টিকালচার। তো হর্টিকালচার দেখো উদ্যান পালনের সঙ্গে যুক্ত। নেক্সট, অর্নিথোলজি ভীষণ পরিমাণে এক্সাম আসে। তো অর্নিথোলজি হচ্ছে পক্ষী সংক্রান্ত বিজ্ঞান। নেক্সট, তারপরেরটা অবশ্যই স্টার মার্ক দেবে, এপিকালচার মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা, এবং সেরিকালচার রেশম চাষ। সেরিকালচার এবং এপিকালচার এই দুটো প্রশ্ন কিন্তু বেশি দেখা যায় এক্সামে। নেক্সট, পিসিকালচার মৎস্য সংক্রান্ত বিদ্যা। এন্টোমোলজি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ডবল স্টার দেবে, পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। পেট্রোলজি হচ্ছে মৃত্তিকার অধ্যয়ন, এবং পার্ল কালচার, তো পার্ল কালচার হচ্ছে মুক্তা চাষ সংক্রান্ত বিদ্যা, এবং জেনেসিওলজি বংশগতির বিজ্ঞান। এভিকালচারটা গুরুত্বপূর্ণ, এক্সামে বিগত বছরে এসছে পক্ষী পালন বিদ্যা, এবং পোমোলজি। তো লাস্ট সাব ইন্সপেক্টর এক্সামে কিন্তু এই পোমোলজি যে এক্সাম আমি এসছে, যে পোমোলজি হচ্ছে ফলের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যা। অঙ্কোলজিটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, অঙ্কোলজি হচ্ছে ক্যান্সার সংক্রান্ত বিদ্যা। তো এই সমস্ত বিষয়গুলো একটু তোমরা নখদর্পণে রাখবে। হর্টিকালচার, অর্নিথোলজি, এভিকালচার, সেরিকালচার, পিসিকালচার, এবং পার্ল কালচার, এভিকালচার, পোমোলজি, এবং অঙ্কোলজি, বিশেষত এই কটা নখদর্পণে রাখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে 100% কমন পাবে। বিগত বছরগুলিতে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু আসেনি। নেক্সট, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথার অর্থ কী? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে, বিগত বছরে এসছে। দেখো, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথার অর্থ হলো, সঠিক উত্তর অপশান এ, পলিভিনাইল ক্লোরাইড। এক্সাম কিন্তু বিগত বছরে এসছে। তো প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথার অর্থ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট, ক্লোরোফিলের রঞ্জকে কোন ধাতুর উপস্থিতি দেখা যায়? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্সামে কিন্তু সালোক সংশ্লেষ চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু থাকে। তো ক্লোরোফিলের যে রঞ্জকটির উপস্থিতি, বিগত বছরগুলিতে কিন্তু এই প্রশ্নটি এসছে। তো সঠিক উত্তর অপশান ডি, ম্যাগনেসিয়াম। তো এখান থেকে কিন্তু মূলত 3টি প্রশ্ন আসে। সালোক সংশ্লেষে যে রঞ্জক পদার্থ উপস্থিত থাকে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা আমরা দেখলাম। এবার এই ম্যাগনেসিয়াম অভাবে, মনে রাখবে এই ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের কি রোগ হয়? তো মনে রাখবে ক্লোরোসিস রোগ হয়। ক্লোরোসিস এক্সাম কিন্তু আসে যে ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের কোন রোগ হয়? তো অবশ্যই মনে রাখবে ক্লোরোসিস। এর ফলে কি
যে ম্যাগনেসিয়ামের যদি উপস্থিতি না থাকে পাতার রং কী হয়ে যাবে, হলুদ হয়ে যাবে এবং অবিলম্বিত পত্রবর্জন কিন্তু দেখা দেবে। তো গাছের পাতা কিন্তু ঝরে যাবে। তো এই ঘটনাটা কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা, এক্সামে কিন্তু একটি প্রশ্ন আসে। নেক্সট, নিম্নলিখিত নদীগুলির মধ্যে পশ্চিমবঙ্গের কোন নদীটি দীর্ঘতম? তো নদ নদী থেকে কিন্তু A to Z বিগত বছরে যত সমস্ত প্রশ্ন এসছে এবং বিস্তারিত তথ্য সহকারে কিন্তু একটি ক্লাস করানো রয়েছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে, তাহলে এই সমস্ত প্রশ্ন দেখা মাত্র কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। তো দেখো, নিম্নলিখিত নদীগুলির মধ্যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো, সঠিক উত্তর অপশান এ দামোদর। তো এটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তো পশ্চিম দিকের যে নদী তার মধ্যে কিন্তু দীর্ঘতম, অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, ভারত এবং পাকিস্তান এই দুটি দেশের মধ্যে যে সীমারেখা এটি কত কিমি বিস্তৃত? তো ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমারেখা সেটি বিস্তৃত হচ্ছে, সঠিক উত্তর অপশান এ 3323 কিমি। চলে যাব নেক্সট প্রশ্নে। সম্পত্তির মৌলিক অধিকারটি মূল সংবিধানের কোন ধারায় লিপিবদ্ধ ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ, প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে। দেখো, এই মৌলিক অধিকার থেকে প্রশ্ন কিন্তু এক্সামে মাঝে মধ্যেই কিন্তু থাকে। তো সম্পত্তির যে অধিকার, তো বর্তমানে এটি কিন্তু একটি আইনি অধিকার রয়েছে এবং দেখো এই সম্পত্তির যে অধিকারটি আগে মূল সংবিধানের কোন ধারায় ছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি 31 নম্বর ধারা। তো 31 নম্বর ধারায় কিন্তু এই সম্পত্তির অধিকারটি আগে কিন্তু ছিল। তো বর্তমানে এটিকে কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে এবং এটিকে 300A, মনে রাখবে এক্সামে কিন্তু আসে যে সম্পত্তির অধিকারকে বর্তমানে একটি আইনি অধিকার এবং এটি কোন ধারায় রাখা হয়েছে। তো মনে রাখবে 300A ধারায় কিন্তু এটিকে রাখা হয়েছে 31 নম্বর ধারা থেকে বাতিল করে। নেক্সট দেখো, সমুদ্রের জলে শতকরা কত অংশ লবণ থাকে? তো সমুদ্রের ক্ষেত্রে প্রতি লিটার জলে মোটামুটি 3 থেকে 5% এই পরিমাণে কিন্তু লবণ থাকে। নেক্সট দেখো, শব্দের তুলনায় আলোর গতিবেগ কত গুণ বেশি? প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। যে আমরা দেখি বজ্রপাতের সময় একটি বেসিক প্রশ্ন কিন্তু আসে যে বজ্রপাতের সময় আমরা যে শব্দ সেটি পরে শুনতে পাই এবং আলোর যে বিদ্যুৎ চমকায় তো সেটা আমরা আগে দেখতে পাই কিন্তু শব্দটি পরে শুনতে পাই। এর প্রধান কারণ কি? তো প্রধান কারণ হচ্ছে শব্দের থেকে কিন্তু আলোর গতিবেগ বেশি। এবার দেখো এই আলোর গতিবেগটি কত গুণ বেশি সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। দেখো 10 লাখ গুণ, এত গুণ কিন্তু বেশি। তো এই জন্যেই বজ্রপাত যখন হয় আমরা আলোটা আগে দেখতে পাই এবং পরে কিন্তু শব্দ শুনতে পাই। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছ। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, শব্দের গতিবেগ বায়ু অপেক্ষা জলের মধ্যে কত গুণ বেশি হয়? অর্থাৎ শব্দের যে গতিবেগ সেটা বায়ুতে যেটা হয় এবং জলে যেটা হয় এই দুটোর মধ্যে কত গুণ বেশি? তো সঠিক উত্তর দেখো অপশান ডি 4 গুণ। প্রশ্নটি কিন্তু অবশ্যই স্টার মার্ক দেবে, বিগত বছর এই প্রশ্নটি এসছে। নেক্সট প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। তো সাবেক সংশ্লেষ থেকে বিগত বছরগুলিতে কিন্তু প্রশ্ন এসছে। তো এই চ্যাপ্টারটি প্রত্যেকে ভালো করে দেখবে। দেখো, সাবেক সংশ্লেষের অন্ধকার দশা কে আবিষ্কার করেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অন্ধকার দশা আবিষ্কার করছিলেন, সঠিক উত্তর অপশান ডি বিজ্ঞানী ব্ল্যাকম্যান। তো মনে রাখবে অন্ধকার মানে কি? ব্ল্যাক। তো অবশ্যই বিজ্ঞানী ব্ল্যাকম্যান সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। তো এই সমস্ত ট্রিক্সের সাহায্যে কিন্তু তোমরা মনে রাখবে। তো এখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে সালোক সংশ্লেষ, এই সালোক সংশ্লেষ যে প্রক্রিয়াটা উদ্ভিদের মধ্যে প্রথম কে পরিলক্ষিত করেন? তো মনে রাখবে বিজ্ঞানী রবিন হিল। এই রবিন হিল কিন্তু প্রথম সালোক সংশ্লেষ পর্যবেক্ষণ কিন্তু করেছিলেন। তো এই জন্য সালোক সংশ্লেষের যে উপাদানটি আছে অর্থাৎ এটিপি হিল বিকারক বলে কিন্তু অভিহিত করা হয়। নেক্সট দেখো, শরীরের কোন অংশে কুফার কোষ থাকে? তো শরীরের কোন অংশে কুফার কোষ থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি যকৃৎ। তো এই যকৃতে কিন্তু শরীরের যে কুফার কোষ সেটি কিন্তু থাকে।
নেক্সট প্রশ্নটিকে অবশ্যই ডবল স্টার দেবে, বিগত বছরে কিন্তু এসছে। তো দেখো বিজ্ঞানের যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে এই প্রশ্নগুলি বিগত বছরে এসছে, তো এগুলো কিন্তু নখদর্পণ রাখবে, এগুলো রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো দেখো পৃথিবী থেকে কোন বস্তুর মুক্তির বেগ কত, অর্থাৎ কোনো বস্তু যদি পৃথিবীর বাইরে যেতে চায় তাহলে তার বেগ কত হতে হবে, এটাই হচ্ছে বেসিক প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে দেখো অপশন ডি 11.21 কিমি পার সেকেন্ড। তো এই গতিবেগটা যদি হয় তবেই কিন্তু কোনো বস্তু সেটা পৃথিবীর বাইরে কিন্তু চলে যেতে পারবে। তো এই মুক্তির বেগ কেন বলা হয়, কেননা আমাদের পৃথিবী হচ্ছে প্রত্যেক বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে কিন্তু অভিকর্ষজ বলের দ্বারা কিন্তু আকর্ষণ করে রেখেছে। এই আকর্ষণের ফলে কোনো বস্তু পৃথিবী তো আবর্তন করছে, তো কোনো বস্তু কিন্তু ছিটকে যায় না। তো এই কোনো বস্তু যদি পৃথিবী থেকে অন্য গ্রহে কিন্তু যেতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু তার বেগ কিন্তু এই 11.21 এই বেগ কিন্তু হতে হবে। তো এই গতিবেগ হলেই কিন্তু তবেই সে পৃথিবী থেকে মুক্তি পেয়ে বাইরে চলে যেতে পারবে। নেক্সট দেখো খুবই সহজ প্রশ্ন, এবং এই প্রশ্নটি এক্সামে কিন্তু বহুবারই আসে। তো বায়ুমণ্ডলের নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর অপশান ডি 78.09। 78.09 হচ্ছে কিন্তু বায়ুমণ্ডলের নাইট্রোজেনের শতকরা পরিমাণ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু আসে। অক্সিজেনের পরিমাণ কত? তো অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.95 বা 93 যাই থাকুক না কেন, তো অবশ্যই কিন্তু এটা অপশান করবে। এবং 0.03 এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কিন্তু পরিমাণ। তো এই তিনটে জিনিস কিন্তু দেখে রাখবে, এক্সামে কিন্তু অবশ্যই এই তিনটের মধ্যে কিন্তু প্রশ্ন আসে, যে নাইট্রোজেন পরিমাণ কিংবা অক্সিজেন অথবা কার্বন ডাইঅক্সাইড। তো স্টার মার্ক দেবে, বেসিক প্রশ্ন কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। নেক্সট দেখো বিভিন্ন যে উপকার রয়েছে এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসে। তো প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, বিগত বছরগুলিতে কিন্তু এসছে। তো ম্যালেরিয়ার প্রতিষেধক কুইনাইন, আমরা প্রত্যেকে জানি যে কুইনাইন সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। এক্সামে কিন্তু প্রশ্ন আসে কুইনাইন কোথা থেকে পাওয়া যায়, সিংকোনা গাছের ছাল, মূল, পাতা, তো ইত্যাদি কিন্তু অপশন থাকে। তো অবশ্যই মনে রাখবে সিংকোনা গাছের ছাল। সঠিক উত্তর দেখো অপশন ডি, এখানে কিন্তু ছাল অপশন না দিয়ে বাকল দিয়েছে। তো বাকল কথার অর্থই হচ্ছে কিন্তু গাছের ছাল। তো এইগুলো কিন্তু একটু জেনে রাখবে, বেসিক প্রশ্ন কিন্তু সহজেই ভুল করে বসে অনেকে। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে প্রচুর পরিমাণে কিন্তু রিপিট হয় এই প্রশ্নটি। দেখো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? তো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? সঠিক উত্তর অপশন সি হরিলাল জে কানাইয়া। ইনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। তো গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে যে এই সুপ্রিম কোর্ট অর্থাৎ আমাদের ভারতের যে অধস্তন আদালতগুলি রয়েছে, সর্বোচ্চ লিগাল যে কোর্ট সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং তারপর হাইকোর্ট এবং অধস্তন যে সমস্ত আদালতগুলি রয়েছে। তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি এক্সামে বিগত বছরে এসছে এবং আপকামিং এক্সামের জন্য যেগুলি ইম্পর্ট্যান্ট, তো এই নিয়ে এটি বিস্তারিত ক্লাস কিন্তু আপলোড করা রয়েছে ভারতের সংবিধানের উপর। তোমরা কিন্তু দেখে নেবে যে ভারতীয় বিচার বিভাগ, তার মধ্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালত কিন্তু রয়েছে। কাইন্ডলি একটু দেখে নেবে, তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলি দেখা মাত্রই তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখো ভারতীয় সংবিধানের কতগুলি মৌলিক কর্তব্য? তো এই মৌলিক কর্তব্য হচ্ছে আমাদের কটি? 11টি। মনে রাখবে এক্সামে কিন্তু আসে যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য হচ্ছে বর্তমানে কিন্তু 11টি মৌলিক কর্তব্য রয়েছে। তো এই মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় রয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটাও কিন্তু আসে। তো মনে রাখবে 51 এ ধারা। এই তিনটে জিনিস কিন্তু তোমরা মনে রাখবে, 11টি মৌলিক কর্তব্য, 51 এ ধারায় কিন্তু মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রাশিয়া। মৌলিক কর্তব্য রাশিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ডবল স্টার দেবে। এই তিনটে প্রশ্নই মূলত এক্সামে আসে। আবার বলছি, এই তিনটে প্রশ্নই কিন্তু এক্সামে মূলত মৌলিক কর্তব্য থেকে আসে। নেক্সট, কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে প্রবেশ করেন? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, আলেকজান্ডার। তো আলেকজান্ডার যখন ভারতে প্রবেশ করেন, তো প্রথম কিন্তু তার যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধ। মনে রাখবে ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধ। তো এই যুদ্ধ কিন্তু কত সালে হয়েছিল? তো মনে রাখবে 326 খ্রিস্টপূর্বাব্দ।
326 খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ বিসি। তো এই 326 খ্রিস্টপূর্বাব্দে যে যুদ্ধ হয়েছিল, তো সেই সময়তে পুরু যিনি ছিলেন সেই পুরুর সাথে কিন্তু যুদ্ধ আলেকজান্ডার হয়েছিল। তো কত খ্রিস্টাব্দে তিনি তাহলে ভারতে প্রবেশ করেছিলেন? তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর অপশান বি, 326 খ্রিস্টপূর্বাব্দ। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে যে আলেকজান্ডার তিনি ভারতে কত মাস অবস্থান করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রত্যেকে মনে রাখবে, আলেকজান্ডার ভারতে টোটাল 19 মাস, 19 মান্থ অর্থাৎ 19 মাস কিন্তু তিনি ভারতে অবস্থান করেছিলেন। এই প্রশ্নটি কিন্তু এক্সামে আসে, অবশ্যই মনে রেখো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তো সিন্ধু সভ্যতা হচ্ছে একটি নগর পরিকল্পিক বা নগর কেন্দ্রিক একটি সভ্যতা, এক্সামে কিন্তু আসে। তো সিন্ধু সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে। তো সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। তো সিন্ধু সভ্যতা হচ্ছে সঠিক উত্তর অপশান এ, তাম্র যুগের সভ্যতা বা তাম্র বন যুগের সভ্যতা। কেননা এই সিন্ধু সভ্যতা যে সময়তে গড়ে উঠেছিল, তো সেই যুগটা ছিল হচ্ছে তাম্রপ্রস্তর যুগ বা তাম্রবঞ্জের যুগ। তো সেই সময় কিন্তু মানুষ তামার ব্যবহার কিন্তু শিখেছিল। এই সময় কিন্তু একটি প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার যে অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? অবশ্যই মনে রাখবে লোহা। লোহা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। এই সিন্ধুর যে অধিবাসী, এনারা লোহার ব্যবহার কিন্তু জানতো না। এক্সাম কিন্তু আসে। নেক্সট দেখো, গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়? তো এক্সামে কিন্তু দুটো প্রশ্ন আসে। আগের দিন মক টেস্ট পর্বে আমরা কিন্তু আলোচনা করেছি যে গায়ত্রী মন্ত্র কোন বেদে অন্তর্ভুক্ত। তো মনে রাখবে, এরা গায়ত্রী মন্ত্র হচ্ছে ঋগ্বেদের অন্তর্ভুক্ত। এবার কথা হচ্ছে যে এই গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়? সঠিক উত্তর অপশান ডি, সাবিত্রী। সাবিত্রীর উদ্দেশ্যে কিন্তু গায়ত্রী মন্ত্র জপ করা হয় বা উৎসর্গ করা হয়। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পিএসসি এবং রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, তো এখন একটি গুরুত্বপূর্ণ ট্রেন্ড হচ্ছে নিচের কোনটি জৈনদের একটি ধর্মগ্রন্থ, নিচের কোনটি, অবশ্যই প্রশ্নটি ঘুরিয়ে এরমও দিতে পারে যে নিচের কোনটি বৌদ্ধ ধর্মগ্রন্থ নয়। তো সেক্ষেত্রে কিন্তু জৈন গ্রন্থই কিন্তু জানতে চাওয়া হবে। তো এই সমস্ত 9 জাতক বা নিচের কোনটি এই জাতীয় অন্তর্ভুক্ত, তো এই রকম প্রশ্ন কিন্তু এক্সামে থাকে, বিগত বছরগুলিতে কিন্তু এসছে। তো গুরুত্ব সহকারে কিন্তু এই প্রশ্নগুলি অ্যান্সার করার চেষ্টা করবে। তো আমরা দেখো, নিচের কোনটি জৈনদের একটি ধর্মগ্রন্থ? তো দেখো মহাবংশ। তো মহাবংশ হচ্ছে সিংহলীয় গ্রন্থ, এবং সিংহলীয় গ্রন্থ হচ্ছে দীপবংশ এবং মহাবংশ, অর্থাৎ শ্রীলঙ্কা যে আগের নাম ছিল হচ্ছে সিংহল। তো এখানে কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল কে? আমরা জানি মৌর্য সম্রাট অশোক। তো এইখানে এই গুরুত্বপূর্ণ যে মহাবংশ এবং দীপবংশ এই দুটো গ্রন্থ ছিল, এবং এই গ্রন্থ দুটি কিন্তু বৌদ্ধদের ধর্ম সম্পর্কে এবং মৌর্য বংশের শাসন সম্পর্কে কিন্তু জানা যায়। এবং জাতক হচ্ছে গৌতম বুদ্ধ, আমরা নাম শুনেছি গৌতম বুদ্ধ। তো এই গৌতম বুদ্ধের যে পূর্বজন্মের কাহিনী, মনে রাখবে গৌতম বুদ্ধের যে পূর্বজন্মের কাহিনী, তো সেগুলো নিয়ে কিন্তু এই জাতকের গল্প রচিত হয়েছে। নেক্সট মিলিন্দ পঞ্চ। তো মিলিন্দ পঞ্চ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যেটি বৌদ্ধ ভিক্ষু নাগসেন লিখেছেন। তো বৌদ্ধ ভিক্ষু নাগসেন, ভিক্ষু হচ্ছে, ভিক্ষু কথার অর্থ হচ্ছে বৌদ্ধ যে পণ্ডিত বা গুরু, তো তাদেরকে কিন্তু আমরা ভিক্ষু বলে জানি। তো ইনি কিন্তু এই নাগসেন বৌদ্ধ ভিক্ষু, ইনি এই মিলিন্দ পঞ্চ কিন্তু রচনা করেছেন। এক্সাম কিন্তু এই প্রশ্নটি আসে, অবশ্যই স্টার মার্ক দেবে যে মিলিন্দ পঞ্চ কার লেখা? তো অবশ্যই মনে রাখবে নাগসেন। নেক্সট কল্পসূত্র। কল্পসূত্র হচ্ছে ভদ্রবাহু। এবার ভদ্রবাহু কে ছিলেন? জৈন। তো অবশ্যই মনে রাখবে কল্পসূত্র হচ্ছে সঠিক উত্তর। তো দেখো এইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এক্সামে আসে। তো খুঁটিনাটি প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করলাম। তো প্রথম হচ্ছে মহাবংশ এবং দীপবংশ। মনে রাখবে মহাবংশ এবং দীপবংশ হচ্ছে সিংহলীয় গ্রন্থ, এবং এই গ্রন্থ থেকে মৌর্য বংশের এবং বৌদ্ধের ইতিহাস কিন্তু জানা যায়। নেক্সট জাতক হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজনের কাহিনী নিয়ে রচিত, মিলিন্দ পঞ্চ যেটি বৌদ্ধ ভিক্ষু নাগসেন রচিত, এবং কল্পসূত্র ভদ্রবাহু রচিত। তো এইখান থেকে খুঁটিনাটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে, অবশ্যই এটিকে স্টার মার্ক দিয়ে রাখবে।
নেক্সট দেখো 26শে জানুয়ারি দিনটিতে কেন সংবিধান কার্যকর করা হয়েছিল? অর্থাৎ 26শে জানুয়ারি 1950 আমাদের সংবিধান কার্যকর হয়েছিল, আমরা প্রত্যেকে জানি। তো এই 26শে জানুয়ারি দিনটিতে কেন সংবিধান কার্যকর করা হয়? তো সঠিক উত্তর হচ্ছে দেখো অপশান এ, এই দিন জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ কিন্তু দাবি করেছিল। পূর্ণ স্বরাজ কথার অর্থ হচ্ছে আমরা স্বাধীনতা চাই। তো এই 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করায় এই দিনই কিন্তু কার্যকরী করা হয়েছিল। নেক্সট দেখো, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ। তো মনে রাখবে এই প্রশ্নটি যতটাই সহজ ঠিক ততটাই কিন্তু এক্সামে গুরুত্বপূর্ণ। যতটাই সহজ ততটাই কিন্তু এক্সামে গুরুত্বপূর্ণ। আজ পর্যন্ত এমন কোনো এক্সাম কেন্দ্র এবং রাজ্যের হয়নি যে সেখানে এই প্রশ্নটি আসেনি, একবার হলেও কিন্তু এসছে। তো বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো মনে রাখবে পানিপথের কিন্তু টোটাল 3টে যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো প্রথম যুদ্ধ হচ্ছে অপশান সি 1526। 1526 খ্রিস্টাব্দে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেক্সট 1556, এই 1556 হচ্ছে টু এন্ড অর্থাৎ দ্বিতীয় যুদ্ধ, মনে রাখবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এবং 1761 এটা হচ্ছে থার্ড অর্থাৎ তৃতীয় যুদ্ধ। এই 3টে যুদ্ধ কিন্তু মনে রাখবে, এক্সামে কিন্তু আসে। নেক্সট, অমরাবতীতে হাইকোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো অমরাবতী, তো আমরা জানি 2024-এর পর থেকে কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রস্তাব কিন্তু আনা হয়েছিল যে অন্ধ্রপ্রদেশের যে নতুন রাজধানী তো সেটি কি অমরাবতী ঘোষণা করা হবে। তো অবশ্যই মনে রাখবে যে অমরাবতী এই হাইকোর্টটি সঠিক উত্তর অপশান এ অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? তো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2011-এর যে আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিহার। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে আসে। তো এই সমস্ত বেসিক প্রশ্নগুলি বিগত বছরে কিন্তু এসছে, আপকামিং এক্সামেও কিন্তু আসবে যতদিন না পর্যন্ত নতুন আদমশুমারি হচ্ছে। নেক্সট দেখো, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো জনঘনত্বের যে অনুপাত তো সেটি হচ্ছে সঠিক উত্তর অপশান এ 382। এই 382 জন কিন্তু জনঘনত্ব রয়েছে 2011 সালের জনগণনা অনুযায়ী। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মুসলিম জনসংখ্যার শতকরা কত? তো 2011 সালের জনসংখ্যা যে মুসলিমদের শতকরা, তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ 14.23%। তো এই শতকরা পর্যন্ত কিন্তু রয়েছে। নেক্সট দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। বিভিন্ন বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্র কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এই প্রশ্নটিগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। এর উপর বিস্তারিত ক্লাস A to Z প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত যতগুলো বাদ্যযন্ত্র রয়েছে তার উপর কিন্তু ভিডিও কিন্তু এই চ্যানেলে রয়েছে, তোমরা একটু কাইন্ডলি দেখে নেবে, তাহলে এই প্রশ্নগুলি দেখা মাত্র তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। তো উস্তাদ আলী আকবর খান কী বাজাতেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ শারদ। তো এক্সামে কিন্তু এখান থেকে একটি প্রশ্ন আসে যে শারদ এই বাদ্যযন্ত্রটিতে কটি তার রয়েছে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, যদি এই প্রশ্নটি না আসে তো সেখানে ক্ষেত্রে এই বিভিন্ন যে বাদ্যযন্ত্র রয়েছে তো বাদ্যযন্ত্রের কিন্তু তার রয়েছে, তো এই তার থেকে কিন্তু প্রশ্ন আসে। তো মনে রাখবে শারদে কিন্তু 6টি মানে তার রয়েছে। এছাড়া সন্তুর, এই সন্তুরে রয়েছে মনে রাখবে 100টি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 100টি কিন্তু রয়েছে। শারদে 6, সন্তুরে কিন্তু 100। এবং সেতারে রয়েছে 7টি। এই 3টি জিনিস কিন্তু তোমরা মনে রেখো, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে যে বিভিন্ন বাদ্যযন্ত্রের তার এবং একতারাটাও মাঝে মধ্যে আসে, তো একতারাতে একটাই তার থাকে, তোমরা মনে রেখো। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সার্ক। তো সার্ক যে গঠিত হয়েছিল কত সালে? সালটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে 1985। ভীষণ গুরুত্বপূর্ণ, 1985 এই সার্ক কিন্তু গঠন করা হয়েছিল। এক্সামে সালটা কিন্তু জিজ্ঞেস করা হয়। এবং এই সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি নেপালের কাঠমান্ডু।
এই নেপালের কাঠমান্ডুতে কিন্তু এই সার্কের সদর দপ্তর অবস্থিত। তো প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে আসে। তো মনে রাখবে এই সার্কের যে প্রতিষ্ঠাকাল 1985 এবং এই 1985-তে এই সার্কের প্রতিষ্ঠাতা কোথায় হয়েছিল? তো মনে রাখবে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই ঢাকাতে কিন্তু সার্কের প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই সাথে এর পুরো নামটাও কিন্তু মনে রাখবে, এক্সামে ভীষণ পরিমাণে আসে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এবার বলছি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো এটি হচ্ছে মূলত দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক শক্তি বৃদ্ধি, তো তার একটি গুরুত্বপূর্ণ সংস্থা। আশা করি কিন্তু সার্ক সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ার হয়েছে। একটু কাইন্ডলি তোমরা একটু দেখে নেবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরগুলিতে এসছে, আপকামিং এক্সামও কিন্তু আসতে পারে। নেক্সট দেখো 2019-এ সার্ক সম্মেলন কোন দেশে হয়? তো 2019-এর যে সার্ক সম্মেলন সেটি হয়েছিল কোথায়? সঠিক উত্তর অপশন সি, শ্রীলঙ্কাতে। তো এই সার্ক সম্পর্কে যতগুলো প্রশ্ন কিন্তু এক্সামে আসার মতো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হলো। নেক্সট, বাংলাদেশের জাতীয় খেলা কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কবাডি। কবাডি হচ্ছে বাংলাদেশের কিন্তু জাতীয় খেলা। নেক্সট, কফি প্রস্তুত হয় কি থেকে? তো এই প্রশ্নটি বিগত বছরে এসছে, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো কফি প্রস্তুত হয় কিন্তু অপশন সি, সঠিক উত্তর বীজ। তো কফি গাছের বীজ থেকে কিন্তু এই কফি প্রস্তুত হয়। তো অনেকে কিন্তু ফল অপশন করে থাকে, তো ফল যদি অপশন থাকে অবশ্যই কিন্তু ফল অ্যান্সার করবে না, ফল যদি থাকে এবং বীজ যদি থাকে তো অবশ্যই বীজ কিন্তু অ্যান্সার করবে। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। বিভিন্ন যে প্রাণীর যে দ্বিপদ নামকরণ, তো এই দ্বিপদ নামকরণ কে করে? তো দ্বিপদ নামকরণ করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি 2019-এর ডাব্লিউপি যে প্রিলিমিনারি এক্সাম মেল কনস্টেবল, তো এইখানে কিন্তু এসেছিল, মনে রাখবে ডাব্লিউপিতে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। তো ক্যারোলাস লিনিয়াস এই দ্বিপদ নামকরণ কিন্তু জনক, মনে রাখবে। তো এনার একটি গুরুত্বপূর্ণ কিন্তু বই রয়েছে, তোমরা একটু দেখে নিও কাইন্ডলি চেক করে, এই বইটা কিন্তু এক্সামে আসে মাঝে মধ্যে। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবচেয়ে ভারী ধাতু এবং সবচেয়ে হালকা ধাতু। এক্সামে কিন্তু এই প্রশ্ন দুটি ভীষণ পরিমাণে আসে। তো সবচেয়ে হালকা ধাতু কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লিথিয়াম। এবং যদি বলা হয় সবচেয়ে ভারী ধাতু, তো অবশ্যই মনে রাখবে অসমিয়াম। অসমিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতু। এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামে ঘুরে ফিরে আসে, অবশ্যই স্টার মার্ক দেবে। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? তো আমরা প্রত্যেকে জানি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে অপশান বি, সঠিক উত্তর অপশান এ হবে সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র ঘোষ। তো অবশ্যই কিন্তু অপশান এ প্রফুল্লচন্দ্র ঘোষ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। প্রশ্নটি কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রত্যেকে থাকে, তো অবশ্যই কিন্তু প্রশ্নটি দেখে নেবে। তো দেখো প্রফুল্লচন্দ্র ঘোষ এবং প্রফুল্লচন্দ্র সেন দুটোই কিন্তু অপশানে রয়েছে, তো অবশ্যই কিন্তু প্রফুল্লচন্দ্র ঘোষ সঠিক উত্তর হয়ে যাবে। অবশ্যই কিন্তু প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেইবুল্লাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো বিভিন্ন যে জাতীয় উদ্যানগুলি রয়েছে, কোন রাজ্যে কী জাতীয় উদ্যান, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে এক্সামে। তো দেখো কেইবুল্লাম জাতীয় উদ্যান রয়েছে, সঠিক উত্তর অপশান ডি, মণিপুর। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে এই টপিকটি থেকে। তো এবার আমরা বেশ কিছু জাতীয় উদ্যান দেখে নেব। দেখো গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান বা ব্যাঘ্র প্রকল্প, বন্দিপুর ভীষণ গুরুত্বপূর্ণ, ডাব্লিউবি কনস্টেবলে কিন্তু এসেছিল, কর্ণাটকে অবস্থিত। করবেট, এটি কিন্তু ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, উত্তরাখণ্ড, এখানে কিন্তু অবস্থিত। নেক্সট, কানহা ভীষণ পরিমাণে এক্সামে আসে, মধ্যপ্রদেশ। মানস অসমে রয়েছে, তো মসমে মানস এবং কাজিরঙ্গা এই দুটো ভীষণ পরিমাণে এক্সামে আসে। নেক্সট, রণথম্বর 21শে জানুয়ারি যে লেডি কনস্টেবলের এক্সাম হয়ে গেল, তো সেখানে কিন্তু এই রণথম্বর এসেছিল, তো এটি রাজস্থান রাজ্যে কিন্তু অবস্থিত, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, শিমলিপাল উড়িষ্যা রাজ্যে কিন্তু অবস্থিত। সুন্দরবন পশ্চিমবঙ্গে এবং এটি কোন জেলায়? তো সেটি কিন্তু মনে রাখবে নর্থ 24 পরগনা। নেক্সট, পেরিয়ার কেরালা ভীষণ গুরুত্বপূর্ণ, সরিস্কা রাজস্থান এবং বক্সা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। এই আলিপুরদুয়ার জেলায় এই বক্সা যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান এটি কিন্তু অবস্থিত,
এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে, বিগত বছরও কিন্তু এসছে। নেক্সট, নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশ এবং নামদফা ভীষণ গুরুত্বপূর্ণ, নামদফা অরুণাচল প্রদেশে কিন্তু অবস্থিত। নেক্সট, দুধওয়া উত্তরপ্রদেশ এবং বাল্মীকি বিহার। বান্ধবগড়টা ভীষণ গুরুত্বপূর্ণ, মধ্যপ্রদেশ, এবং দেখো কাজিরঙ্গা অসম এখানেও কিন্তু রয়েছে। তো অবশ্যই কিন্তু মনে রাখবে এই সমস্ত যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, তো এইখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে 100% তোমরা কমন পাবে। এই প্রশ্ন করা তোমরা কিন্তু নখদর্পণে রাখবে। তো এগুলি কিন্তু বেছে বেছে রাখা হয়েছে এবং এইখান থেকে বিগত বছরগুলিতে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন কিন্তু এসছে। নেক্সট, কোন গ্রহের আর্নিক গতি এবং বার্ষিক গতি প্রায় সমান? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো গ্রহের যে জগৎ রয়েছে বা গ্রহরূপে পৃথিবী বলে যে চ্যাপ্টারটি রয়েছে ভূগোলের, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। তো এই চ্যাপ্টারটি প্রত্যেকে একটু ভালো করে দেখবে। দেখো, কোন গ্রহের আর্নিক গতি এবং বার্ষিক গতি সমান? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, শুক্র। শুক্র গ্রহের কিন্তু আর্নিক গতি এবং বার্ষিক গতি উভয় কিন্তু সমান। নেক্সট দেখো, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইখান থেকে মাস্ট কিন্তু এক্সামে প্রশ্ন আসে। স্বাদু জলের হ্রদ, লবণাক্ত জলের হ্রদ, গভীরতম হ্রদ, উচ্চতম হ্রদ। তো এইখানে কিন্তু সমস্ত বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দেবো। দেখো, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, তো আজকের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সুপিরিয়র। ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, পৃথিবীর বৃহত্তম যে হ্রদ, তো সেটি হচ্ছে কি, অবশ্যই মনে রাখবে কাস্পিয়ান সাগর বৃহত্তম, এক্সামে কিন্তু আসে। নেক্সট, বৈকাল হ্রদ গভীরতম, তো মনে রাখবে এটা হচ্ছে ডিপ, গভীরতম, এবং টিটিকাকা এটা হচ্ছে হাইট অর্থাৎ উচ্চতম। এই চারটি প্রশ্ন কিন্তু নখদর্পণে রাখবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। এই চারটি প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে কিন্তু আসে। সুপিরিয়র স্বাদু জলের হ্রদ, কাস্পিয়ান বৃহত্তম, এবং বৈকাল গভীরতম, টিটিকাকা উচ্চতম। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসে। বিভিন্ন যে শাসক রয়েছে, সেটা হোক কনিষ্ক কিংবা চন্দ্রগুপ্ত, মৌর্য, অশোক, তো বিম্বিসার, অজাতশত্রু, তো প্রভৃতি যে সমস্ত শাসকগুলি রয়েছে, তো এই সময় কিন্তু কার রাজধানী কোনটা ছিল? এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। তো এই সম্পর্কে কিন্তু বিস্তারিত ভিডিও চ্যানেল রয়েছে, একটু দেখে নিও। তো সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, পাটলিপুত্র। পাটলিপুত্র ছিল হচ্ছে সমুদ্রগুপ্তের রাজধানী। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কনৌজ, অপশান বিতে যেটা দেখো কনৌজে কার রাজধানী ছিল? তো কনৌজের গুরুত্বপূর্ণ শাসক আমরা দেখতে পাই হচ্ছে হর্ষবর্ধন। বিশেষ গুরুত্বপূর্ণ হর্ষবর্ধন, এই হর্ষবর্ধন কিন্তু কনৌজের শাসক ছিলেন। নেক্সট, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। বঙ্গভঙ্গ কবে রদ হয়? তো দেখো এখানে থেকে দুটো প্রশ্ন এক্সামে আসে বঙ্গভঙ্গ থেকে, যে বঙ্গভঙ্গ কবে শুরু হয়? তো মনে রাখবে 1905, অর্থাৎ অপশান বিতে যেটি আছে এটি হচ্ছে 1905-এ বঙ্গভঙ্গ শুরু হয়। কে করে? লর্ড কার্জন। একটা প্রশ্ন গেল। এবং দ্বিতীয় নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ কবে রদ হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1911। এবার এক্সামে কিন্তু প্রশ্ন আসে যে 1911-য় বঙ্গভঙ্গ রদ কে করেছিলেন? তো অবশ্যই মনে রাখবে হার্ডিঞ্জ। কে? লর্ড হার্ডিঞ্জ, ইনি কিন্তু এই বঙ্গভঙ্গ রদ করেছিলেন। এই হার্ডিঞ্জ এর শাসনকাল কিন্তু ছিল। তো 1911-র আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটেছিল, অবশ্যই মনে রাখবে। ভীষণ পরিমাণে এক্সাম আসে 1911-তে। ভারতের যে রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর, তো এটিও কিন্তু এই হার্ডিঞ্জের সময় হয়েছিল। আশা করি প্রশ্নগুলি ক্লিয়ার হয়েছে। এক্সামে কিন্তু এইখান থেকে মাস্ট প্রশ্ন কিন্তু এক্সামে থাকে, তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত উদাহরণ। তো বিভিন্ন যে সমস্ত শক্তির রূপান্তর ঘটে, এই প্রশ্নগুলি কিন্তু বিজ্ঞানের চ্যাপ্টার থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন কিন্তু প্রায়শই দেখা যায়। আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তির রূপান্তর হচ্ছে অপশন বি, সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এক্সামে কিন্তু বিগত বছরে এসছে প্রশ্নটি। এবং দেখো, বাষ্পমোচন এবং সালোক সংশ্লেষ এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসে, যে বাষ্পমোচন বা সালোক সংশ্লেষের ক্ষেত্রে কোন গ্যাস কিন্তু নির্গত হয়? তো মনে রাখবে অক্সিজেন গ্যাস কিন্তু নির্গত হয়, এবং কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 এই গ্যাসটি কিন্তু সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ শোষণ করে নেয়। এক্সাম কিন্তু আসে। নেক্সট, শরীরের কোন অঙ্গের অস্বাভাবিক ক্রিয়ার জন্য জন্ডিস রোগ হয়?
শরীরে যে অস্বাভাবিক ক্রিয়ার জন্য জন্ডিস রোগ হয়, তো মনে রাখবে সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি যকৃৎ বা লিভার। যকৃৎ বা লিভার এই অস্বাভাবিক ক্রিয়ার জন্য কিন্তু জন্ডিস রোগ কিন্তু হয়। তো অবশ্যই কিন্তু মনে রাখবে, এক্সামে কিন্তু আসে। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরগুলিতে এক্সামে এসছে। তো প্রশ্নটিকে অবশ্যই মনে রাখবে যে মানব দেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি কোনটি। তো সেখানে কিন্তু এই সমস্ত অপশন ছিল, তো সঠিক উত্তর কিন্তু যকৃৎ। মনে রাখবে সঠিক উত্তর। নেক্সট, নিম্নের কোনটি খাদ্য থেকে সর্বাধিক প্রোটিন পাওয়া যায়? তো কোন খাদ্য থেকে সর্বাধিক প্রোটিন পাওয়া যাবে দেখো। তো আমরা জানি যে সমস্ত প্রোটিনের মধ্যে সবথেকে বেশিরভাগ আমরা যেটা পাই মাছ এবং মাংস। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি মাছ। মাছ থেকে কিন্তু আমরা সবথেকে বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায়। বস্তুত বিষয় এটাই যে এই প্রশ্নটি ডাব্লিউবিপি কনস্টেবলে কিন্তু এসেছিল। নেক্সট দেখো, বিভিন্ন যে একক এখান থেকে প্রশ্ন কিন্তু থাকে, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, আলোকবর্ষ কিসের একক? তো মনে রাখবে আলোকবর্ষ হচ্ছে দূরত্ব মাপার একক। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, দূরত্ব মাপার একক। এবং কি দূরত্ব মাপা হয়? মনে রাখবে আলোকবর্ষের যে এক বছরের যে দূরত্ব অতিক্রম করে, সো এক বছরের যে অতিক্রান্ত দূরত্ব সেটি কিন্তু আলোকবর্ষের এককে কিন্তু পরিমাপ করা হয়। তো এটি মূলত মহাকার্ষীয় যে দূরত্ব, অর্থাৎ গ্রহ নক্ষত্রের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব অর্থাৎ দীর্ঘতম যে ডিস্টেন্স, তো সেটির ক্ষেত্রে কিন্তু এই আলোকবর্ষের এককটি আমরা ব্যবহার করে থাকি। নেক্সট দেখো, কোন জলটি বেশি দূষিত? দেখো, নদীর জল, হ্রদের জল, সমুদ্রের জল, বৃষ্টির জল। তো দেখো, সবথেকে বেশি দূষিত জল হচ্ছে অপশন সি সমুদ্রের জল। এমনিতে লবণাক্ত এবং এর পাশাপাশি বিভিন্ন যে নোংরা আবর্জনা তার বেশিরভাগটাই কিন্তু সমুদ্রের জলে বেশি। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই টপিকটা একটু স্টার দিয়ে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। তো বিভিন্ন যে উপাদান রয়েছে বিভিন্ন বস্তুর মধ্যে, তো সেগুলি কিন্তু এক্সামে আসে। দেখো, নিকোটিন আমরা কোথায় দেখতে পাওয়া যায়? এক্সামে কিন্তু আসে। তো মনে রাখবে তামাক গাছে, ক্লোরোফিল গাছের সবুজ পাতায়, ক্যাফাইন এবং অ্যাসপিরিন। তো অ্যাসপিরিন হচ্ছে তামাক, এটি আফিম গাছে দেখতে পাওয়া যায় অ্যাসপিরিন, মনে রাখবে। এবং চা এবং কফির যে মুখ্য উত্তেজক পদার্থ, এটি কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি ক্যাফাইন। তো এটি কিন্তু চা এবং কফির মধ্যে থাকে। তো চায়ের মধ্যে মূলত যে বিশেষ উপাদানটি থাকে সেটা হচ্ছে ট্যানিন। এই ট্যানিন কিন্তু চায়ের অবস্থায় থাকে। নেক্সট দেখো, এ বি এবং ও গ্রুপের মধ্যে কে বা কারা এ গ্রুপকে রক্ত দিতে পারবে? তো রক্তের যে গ্রুপ, আমরা কি জানি যে রক্তের গ্রুপের মধ্যে কিন্তু বিভিন্ন যে রক্তের যে দেনা পাওনা, তো এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন এক্সামে বিশেষত আসে গ্রুপ থেকে, যে কোন গ্রুপকে আমরা সার্বিক দাতা বলি। তো মনে রাখবে এই প্রশ্নের যদি সঠিক উত্তর হয় তো অবশ্যই কিন্তু ও, এই ও যে রক্ত আছে ও গ্রুপ, এই ও গ্রুপকে বলা হয়েছে সার্বিক দাতা। এবং অপর একটি গ্রুপ হচ্ছে এবি। তো এবিকে বলা হচ্ছে কি সার্বিক গ্রহিতা। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা নখদর্পণে রাখবে, ভীষণ পরিমাণে এক্সামে রিপিট করে। ও হচ্ছে সার্বিক দাতা এবং বি হচ্ছে সার্বিক গ্রহিতা। তো মনে রাখা সঠিক ট্রিক্স কি? দেখো, ও হচ্ছে একটা আছে, তো একটা আছে কেন এ কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ এর কাছে আর কিছু নেই। এবং বি এখানে দুজন আছে, অর্থাৎ এর কাছে কি একজন এসছে। তো অবশ্যই মনে রাখবে এই ট্রিক্সের সাহায্যে। এবং এখান থেকে প্রশ্ন দেখো, এ বি এবং ও এই গ্রুপের মধ্যে কে বা কারা এ গ্রুপকে রক্ত দিতে পারবে? তো সঠিক উত্তর কিন্তু অপশন সি এ এবং ও। তো এক্সামে কিন্তু অপর একটি প্রশ্ন এক্সামে আসে যে এই যে আমরা এ বি এবং ও এই যে গ্রুপগুলো আমরা ভাগ করেছি, তো এই গ্রুপগুলো সর্বপ্রথম কে ভাগ করেন? তো অবশ্যই মনে রাখবেন কার্ল ল্যান্ডস্টেনার। কে? কার্ল ল্যান্ডস্টেনার। মনে রাখবে CL ল্যান্ডস্টেনার। এই কার্ল ল্যান্ডস্টেনার ইনি কিন্তু এই রক্তের গ্রুপগুলো কিন্তু ভাগ করেছিলেন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানতো না? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু বিগত বছরে এসছে। তো দেখো, সিন্ধু সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানতো না? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ঘোড়া।
তো এখান থেকে কিন্তু 3টে প্রশ্ন কিন্তু এক্সামে আমরা দেখি যে ব্যবহারের দিক থেকে যদি ধাতু বলা হয় অ্যান্সার করবে লোহা, যে সিন্ধু সভ্যতার মানুষরা লোহার ব্যবহার জানতো না। একটা প্রশ্ন ক্লিয়ার হলো। এবং নেক্সট দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সিন্ধু সভ্যতার মানুষরা কোন পশুর ব্যবহার জানতো না, যে ঘোড়া, এর ব্যবহার কিন্তু জানতো না। তৃতীয় নম্বর প্রশ্ন একটি আসে, সিন্ধু সভ্যতায় কোন পশুর উপস্থিতি ছিল না। সিন্ধু সভ্যতায় কোন পশুর উপস্থিতি ছিল না? তো মনে রাখবে সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু হাতি। এক্সামে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আসে, অনেকে কিন্তু ঘোড়া অ্যান্সার করতে চলে আসে প্রশ্নটি না পড়েই। এই 3টে প্রশ্ন মূলত এক্সাম আসে। এক, ঘোড়া, সিন্ধু সভ্যতার মানুষরা ঘোড়ার ব্যবহার জানতো না পশুর মধ্যে, ধাতুর মধ্যে লোহার ব্যবহার জানতো না, এবং হাতি এই পশুটির, ঘোড়া কিন্তু সিন্ধু সভ্যতায় ছিল কিন্তু ওরা ব্যবহার জানতো না, এবং হাতি এই সভ্যতায় কিন্তু দেখতে পাওয়া যায়নি, সিন্ধু সভ্যতায় কিন্তু হাতি দেখতে পাওয়া যায়নি। এটি কিন্তু এক্সামে আসে। নেক্সট প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সূর্যালোকের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি প্রবাহিত করে এবং ধ্বংসের হাত থেকে জীবকুলকে রক্ষা করে? ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ডবল স্টার দেবে প্রশ্নটি। দেখো সূর্যালোকের যে ইভি বা আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি রয়েছে, তো এই রশ্মিটি কী করে, সরাসরি যে বায়ুতে প্রবেশ করে, তাহলে মানুষের যে জীবত্বকে আমাদের ত্বক ক্যান্সার, তো বিভিন্ন রোগ কিন্তু হতে পারে। তো এই রোগের জন্য জীবকুলকে রক্ষা করার জন্য কিন্তু বায়ুমণ্ডলের একটি স্তর রয়েছে, তো সেই স্তরটি কি, স্ট্র্যাটোস্ফিয়ার, এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে একটি গুরুত্বপূর্ণ গ্যাস, সেই গ্যাসটি হচ্ছে অপশন সি সঠিক উত্তর, ওজোন গ্যাস। এই ওজোন গ্যাস কিন্তু এই অতিবেগুনি রশ্মি থেকে জীবকুলকে কিন্তু রক্ষা করে চলেছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর। আশা করি প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে, এবং প্রতিদিন ফুড সাব ইন্সপেক্টরকে টার্গেট রেখে আমাদের মক টেস্ট পর্ব চলছে। তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং বিগত মক টেস্ট পর্বগুলি যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। এক্সামে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে।